স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কবি নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা, স্বাধীন, লাল সবুজ, এই শব্দগুলো আমাদের বুকের ভেতরে অন্য রকমের একটা শান্তি, একটা শক্তির সঞ্চার করে। এবং প্রতি বছর যখন ঘুরে ঘুরে 26শে মার্চ আসে, তখন আমাদের মনে ঠিক সেই শান্তি সুখের জায়গার পাশাপাশি সেই 54 বছর আগে 1971 সালের এই দিনে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা নির্মমভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চনা বৈষম্যের শিকার হয়েছে, সেই মানুষগুলো যখন বাংলাদেশকে স্বাধীন করবার জন্য সংগ্রাম শুরু করে, স্বাধীন জাতি হিসেবে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে ঠিক 54 বছর আগে এই দিনটাতে, সেটার ফসল আজ আমরা ভোগ করছি। সবাই লাল সবুজে নিজেদের মুড়িয়েছি। দেশের বাইরে যখন যাই, লাল সবুজের পতাকাটা যখন ওড়ে, তখন বুকের ভেতরে অন্যরকম একটা শান্তি লাগে। নিজের একটা মানচিত্র আছে, নিজের একটা ভাষা আছে, নিজের একটা দেশ আছে, সব কিছুই এই ত্যাগের বিনিময়ে। এবং আজকেই সেই 26শে মার্চ আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবস, জাতীয় দিবস হিসেবেও এটি পরিচিত। এবং 1971 সালের এই দিনে আমাদের যারা মুক্তিকামী যারা ছিলেন, যারা সংগ্রাম করেছেন, তাদের সেই সংগ্রাম কিন্তু শুধু 71 থেকে না, আমরা জানি 1947 থেকে 71 পর্যন্ত 2 যুগের বেশি সময় জুড়ে এত কষ্ট, এত বঞ্চনা, এতটা সময় জুড়ে এত বঞ্চনার শিকার হওয়ার পর যখন আমাদের শিরদাঁড়া শক্ত হয়ে যায়, আমরা রুখে দাঁড়াতে শিখি, আমরা সোজা হয়ে দাঁড়াই, নিজের রক্ত চলে গেলে চলে যাক, তারপরেও মুক্তিকামী জনতা মুক্তির আশায় যখন ঝাঁপিয়ে পড়ে, সেই শক্তিকে রুখবার সাহস আসলে কারণে। এবং সেই স্বাধীনতাকে আমরা উপভোগ করছি, আমরাই বাংলাদেশ, আমরা স্বাধীন, সেই কথাটা আজকে আমরা বলতে পারছি। সবাইকে শুভ অপরাহ্ন, সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের আজকে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের এই দিবসটাকে উদযাপন করবার উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজকের এই আয়োজন মুক্তির মহিমা আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুক্তির মহিমায় আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি জান্নাতুল ইলমি সূচনা। আজকের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসেবে যিনি আছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব এবং দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন। আমরা একটু করতালির মাধ্যমে আমাদের যিনি সম্মানিত সভাপতি তাকে সম্মান প্রদর্শন করি। এবং পাশাপাশি আলোচক হিসেবে যিনি আছেন, আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন একাধারে আলোকচিত্র শিল্পী, শিক্ষক, সামাজিক কর্মী জান্নাতুল মাওয়া। আমরা করতালির মাধ্যমে একটু সবাইকে সম্বোধন জানাই। এবং আমাদের স্বাগত বক্তা হিসেবে আছেন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমান। আমি দেখতে পাচ্ছি খুবই মিষ্টি হাসি দিয়ে আমার আসলে প্রথম পরিচয় আমি মুগ্ধ হয়ে গেছি তার হাসিতে। তো এই পজিটিভিটি নিয়েই আমরা এগিয়ে যাব। পুরোটা অনুষ্ঠান জুড়ে আমরা আমাদের স্বাধীনতাকে উপলব্ধি করব এবং পাশাপাশি বুকের ভেতরে যে শক্তি, আমরা স্বাধীন, আমরাই বাংলাদেশ, সেই শক্তিটা নিয়ে এগিয়ে যাব। আমি আর কথা না বাড়িয়ে আমি শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমানকে। মেহজাবিন রহমান। মাননীয় অতিথিবৃন্দ, সকল শ্রদ্ধা ভাজন উপস্থিত, আসসালামু আলাইকুম। আজ আমরা এক গৌরবময় দিনে একত্রিত হয়েছি, 26শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। এটি শুধু একটি দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, সাহস ও বিজয়ের প্রতীক। 1971 সালের এই দিনে আমরা শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার যাত্রা শুরু করি। সেই সংগ্রাম ছিল কঠিন, রক্তক্ষয়ী, কিন্তু অবশেষে আমরা অর্জন করি আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা। লাখো শহীদের রক্ত আর ত্যাগের বিনিময়ে 16ই ডিসেম্বর 1971 সালে আমরা বিজয় লাভ করি। কিন্তু
স্বাধীনতা শুধুমাত্র একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়। সত্যিকারের স্বাধীনতা মানে হলো মানুষের মুক্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সমান সুযোগ এবং দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্তি। তবেই হবে আত্মিক মুক্তি। তবে সেই মুক্তি সম্ভব নয় যদি নারী এবং পুরুষ উভয়ের সমান পার্টিসিপেশন না থাকে। আমরা দেখেছি যুগে যুগে 1971 আমাদের যুদ্ধে, মুক্তিযুদ্ধে এবং 2024 আমাদের বিপ্লবে আমরা দেখেছি নারীদের পার্টিসিপেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেই কথাটাও ভুলে গেলে হবে না। একটি স্বাধীন ভূমিতে আমরা নারী এবং পুরুষ সমানভাবে মাথা উঁচু করে দাঁড়াবো। আমি বলতে চাই, ব্রিটিশ লেখক হেনরি নেভিনসন একবার বলেছিলেন, injustice alone can shake the pillars of the skies and soon or late the oppressor must fall. অর্থাৎ অন্যায়, শুধুমাত্র অন্যায় একমাত্র একাই শক্তি যা আকাশের স্তম্ভকে কাঁপিয়ে দিতে পারে এবং খুব তাড়াতাড়ি শাসকের পতন করতে পারে। এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেমনটি হয়েছিলাম 1971 সালে। আমরা এই সত্যকে প্রমাণ করেছি, যদি আমরা সত্য ন্যায়ের পক্ষে একত্রিত হই তবে অন্যায় সর্বদা পরাজিত হবে। আমরা দেখেছি তা জুলাইয়ের আন্দোলনে। আজ আমাদের দায়িত্ব হলো সেই প্রকৃত স্বাধীনতার বাস্তবায়ন করা। আমরা যদি দারিদ্র্য, দুর্নীতি, অন্যায় এবং সামাজিক বৈষম্য দূর করতে না পারি তবে আমাদের স্বাধীনতা পূর্ণতা পাবে না। আসুন আমরা সবাই মিলে কাজ করি, ভালোবাসি দেশটাকে। হেনরি নেভিনসন আরও বলেছিলেন, স্বাধীনতা হলো ভালোবাসার মতো, প্রতিদিন তাকে যত্ন করতে হয়। প্রতিদিন। একটি উন্নত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়বার জন্যে আসুন আমরা প্রতিদিন ভালোবাসাকে লালন করি, অর্থাৎ আমাদের স্বাধীনতাকে লালন করি এবং প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার যেন সুরক্ষিত থাকে সেই জন্য আমরা একত্রিত হয়ে একসাথে কাজ করি। আজকে আমরা এই দিনে আসুন আমরা শপথ করি, আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাব। শুভ স্বাধীনতা দিবস। ধন্যবাদ। ধন্যবাদ মেহজাবিন রহমান আপনাকে। কি চমৎকার করে অনেকগুলো কথার ভিড়ে একটা শব্দ আমার কানে বারবার বাজছে। মেহজাবিন রহমান বারবার অনেকগুলো কথার মাঝখানে বলেছেন আত্মিক শান্তির কথা, যেটা বুকের ভেতরে কেন জানি নাড়া দিয়ে গেল। আমার গৌতম বুদ্ধের একটা কথা খুব মনে পড়ে গেল। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে ভালো লাগা এবং ভালোবাসা এই দুইটার পার্থক্য কি। তো তিনি খুব চমৎকার, সুন্দর করে, সাবলীলভাবে, খুব অল্পে বলেছেন যে তুমি একটা বাগান দিয়ে হেঁটে যাচ্ছ, ফুলে ফুলে একেবারে ছেয়ে গেছে চারপাশ। তো সেই বাগানের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে একটা ফুল, তার রং, তার সুবাস তোমার একদম মন কেড়ে নিল। তুমি ফুলটা ছিঁড়ে কানে গুজে নিলে, গুজে হাঁটতে হাঁটতে চলে গেলে, বাসায় গেলে, ফুলটা কিছুক্ষণ পানিতে রাখলে, 2-3 দিন ভালো থাকলো, তারপর হয়তোবা শুকিয়ে গেল, হয়তো ফেলে দিলে। আবার এটাকে বলে ভালো লাগা। আবার একই বাগানে সেই ফুলটাকে দেখতে, সেই ফুলের গাছগুলোকে দেখতে, তাদের সাথে বসে একটু করে কথা বলতে এবং তাদের কথা তুমি শুনতে পাও, সেই বিষয়গুলো যদি তোমার মাঝে কাজ করে, বারবার ওই ফুলটাকে দেখতে তুমি যদি ওই বাগানে ওই পথ ধরে বারবার হেঁটে যাও, সেটাকে বলে ভালোবাসা। অর্থাৎ ভালোবাসলে যত্ন করতে হয়, ভালোবাসলে আগলে রাখতে হয়, ভালোবাসলে সেটাকে বুকে ধারণ করতে হয় এবং বারবার ফিরে আসতে হয় সেটাকে কাছে রাখার জন্য। স্বাধীনতাটাও তেমন। স্বাধীনতা আমরা উপভোগ করছি, খুব ভালো লাগছে। দেশের একটা আমাদের দেশ স্বাধীন, আমাদের দেশের একটা মানচিত্র আছে। আজকে স্বাধীনতা দিবস, বেশ ভালো লাগছে, শান্তি লাগছে। কিন্তু ভালো লাগার পাশাপাশি এই তাদের ত্যাগ এবং এই স্বাধীনতাটাকে ভালোবাসতে আমাদের জানতে হবে। আমরা ভালোবাসি,
ভালো না বাসলে আমরা ঘুরে ফিরে এই সময়, রোজার সময় আমরা সবাই আসতাম না স্বাধীনতাটাকে আরেকটু উপভোগ করতে, উদযাপন করতে। আমি এবারে বক্তব্য প্রদান করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আলোকচিত্র শিল্পী, শিক্ষক ও সামাজিক কর্মী জান্নাতুল মাওয়াকে। জান্নাতুল মাওয়া। সূচনা না? ধন্যবাদ সূচনা। আমার সামনে সম্মানিত সুধী, আপনাদের সবাইকে মহান স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা। আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে কত বছর? ৫৪ বছর। যেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে পশ্চিম পাকিস্তানি বুর্জুয়া, সামন্ত, ভূস্বামী এবং সামাজিক বেসামরিক আমলাতন্ত্র একজোট হয়ে মুসলিম জাতীয়তাবাদের আবেদনে পূর্ব বাংলার জনগণের উপর ঔপনিবেশিক শাসন চালিয়েছিল। তার বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল কেন? একটা বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করেছিল, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য। যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধের পর আমরা কি দেখলাম? জোটবদ্ধ হয়ে সেই বুর্জোয়া শ্রেণী স্বর্গ রাজ্য করেছে লুটপাটের। আমাদের এখানে তৈরি হয়েছে বেক্সিমকো, আমাদের এখানে তৈরি হয়েছে এস আলম, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। কিন্তু যেই গণতন্ত্রের জন্য যুদ্ধটা করেছিল, যে মেহনতি মানুষের জন্য যুদ্ধটা করেছিল, সেই মেহনতি মানুষের জীবনের কোনো পরিবর্তন হয়নি। কিছুক্ষণ আগে সূচনা খুব চমৎকার করে শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতাটা সে আবৃত্তি করেছিল। আমি সেই কবিতাটা যদি ধরি, সেই কবিতাটার মধ্যে বাকি লাইনগুলো যেগুলো ছিল, স্বাধীনতা বলতে শামসুর রহমান যা বুঝেন, স্বাধীনতা বলতে আমার কিশোর বয়স, আমার ছেলেবেলায় আমি যা বুঝেছিলাম, সেটা হলো যে স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ, স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি উঠোনে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। শামসুর রহমান তার কবিতায় যাদের কথা ব্যক্ত করেছেন, যে শ্রমিকের কথা, কৃষকের কথা, আজকে আমার তো মনে হয় যে এখানে আমাকে না ডেকে বাংলাদেশের একজন শ্রমিক বা কৃষককে যদি আপনারা ডেকে আনতেন, তাহলে বাংলাদেশের আসল চিত্র ওনারা তুলে ধরতে পারতেন। আমাদের কৃষকরা কি ৫৪ বছর পরও ভালো আছেন? ভালো নেই। তারা তাদের ন্যায্য হিস্সা পাচ্ছে না। আমাদের গার্মেন্টস শ্রমিকদের কি অবস্থা আপনারা জানেন। প্রায় বছরখানেকেরও বেশি বকেয়া বেতনের জন্য তারা আন্দোলন করছে, এবং তাদের আন্দোলনে শরিক হতে যে ছাত্র সমাজ এসেছিল, সেই ছাত্র, ওর নামটা কি যেন, যাকে কালকে পিটিয়েছিল আমাদের রাষ্ট্রীয় পেটোনা বাহিনী, দিলীপ রায়, ধন্যবাদ। তাহলে আমাদের শ্রমিকরা ভালো নেই। আজকে স্বাধীনতা দিবসের বন্ধ থাকার কথা, তারা কিন্তু সেই সাভার অস্ট্রেলিয়ায় তারা কিন্তু তাদের হাত চলছে, মেশিন চলছে, সেখানে কিন্তু বন্ধ ঘোষণা হয়নি। তারা কাজ করছে, কিন্তু তাদের কাজের ন্যায্য মজুরি পাচ্ছে না। আমরা স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছিল, যুদ্ধে মারা গিয়েছিলেন, সেটা কি অর্জিত হয়েছে? হয়নি। আমরা স্বাধীনতার জন্য লড়েছিলাম আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার জন্য। আমরা যদি দেখি যে আমাদের আসলে বাসস্থানের কি অবস্থা, ৩০ লক্ষেরও অধিক মানুষ ভূমিহীন এখনো এই দেশে। আপনি শহরে যান, দেখেন যে মানুষ উদ্বাস্তু হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ৩.৫ কোটিরও নিচে অধিক মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। বেকার সমস্যার কথা কি বলবো। আমাদের তরুণীরা তারা ভূমধ্য সাগরে কাজ খুঁজতে গিয়ে ভূমধ্য সাগরের নৌকায় ডুবে মরছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া জঙ্গলে তারা কারাবরণ করছে।
আমাদের মেয়েরা গৃহশ্রমিক হয়ে মধ্যপ্রাচ্যে গিয়ে নির্যাতনের শিকার হয়ে ফিরছে। খানিক আগে মাহজাবিন বলে যাচ্ছিলেন যে নারীদের কথা বলে গেছেন উনি। নারী দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আপনি পিছিয়ে রেখে শুধুমাত্র সুবিধার জন্য তাকে আপনি গৃহবন্দী করে গৃহ সমেত যে কাজগুলো আছে ওই কাজগুলোর সাথে নিয়োগ করছেন, এবং সেই সঙ্গে শুধুমাত্র এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলে তার উপর অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে আমাদের নারীরা। আমাদের দেশ বর্তমান বাংলাদেশ কি? আজকেই আমি সকালবেলা দেখে আসলাম যে বাংলাদেশ ফটো প্রেস, বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা পুরস্কার ফটো জার্নালিস্টদের জন্য, সেইখানে যে ছবিটি পুরস্কার পেয়েছে সেটা হলো গত নভেম্বর মাসে গণ অভ্যুত্থানের পরেই একজন নারীকে প্রায় বিভস্ত্র করছে এবং তার চুল ধরে টেনে তাকে সন্দেহ করছে সে কোনো একটা দলের প্রতিনিধিত্ব করছে, তাকে পুরুষটা টেনে ধরে হ্যারাস করছে। আমরা যদি দেখি আসিয়ার কথা, আপনারা শুনেছেন এই তো গত সপ্তাহেই আসিয়া মারা গেল। আসিয়ার বয়স মাত্র ছিল 8 বছর। আমাদের সেই 71 যুদ্ধে প্রায় 3 লক্ষেরও অধিক মা বোনকে ধর্ষিত হতে হয়েছিল, কিন্তু আজকে তো পাকিস্তান বাহিনী এসে আমাদের সন্তানদের ধর্ষিত করছে না, আমাদের ধর্ষিত করছে না। কারা ধর্ষিত করছে? এই স্বাধীন দেশের মানুষই তো। ধর্মের কথা বলি, যে পিতাল কমল জায়নামাজের উদার জমিন স্বাধীনতা, কিন্তু আমরা কি দেখেছি? আমরা চেয়েছিলাম যে একটা দেশ হবে যেখানে জাতি, ধর্ম, গোষ্ঠী, নানা নানা মানে সম্প্রদায়ের মানুষ এক হয়ে থাকবে, একটা রাষ্ট্র, ধর্ম যার যার, রাষ্ট্র সবার হবে। কিন্তু আমরা যখনই দেখেছি কি সামরিক কি বেসামরিক লোক যারা রাষ্ট্র ক্ষমতায় এসছে, প্রতিনিধিত্ব করেছে, তারা ধর্মকে ব্যবহার করেছে। ধর্ম অবমাননার নামে আমরা কি দেখেছি? যে তারা হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, বসত বাড়ি পুড়িয়ে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, মাজার ভেঙে দিয়েছে। তো ধর্ম তো আসলে যার যার, সে তার তার চর্চা করবে। কিন্তু আমরা সব সময় দেখেছি যে ধর্মের নাম দিয়ে যখন যাকে পেয়েছে, যেখানে পেয়েছে, তারা স্বার্থন্বেষী মহল সেটাকে কাজে লাগিয়েছে। আমরা জাতি ধর্মের কথা বলি, বাংলাদেশ শুধু সমতলের দেশ না, পাহাড় এবং সমতল মিলে বাংলাদেশ। আমরা কি দেখি? সেখানে বিভিন্ন জাতিসত্তার মানুষের উপর কি নির্মম নির্যাতন করা হয়। একটা দেশে আমরা থাকি, তাদেরকে আমরা আদিবাসী বলতে পারবো না, এবং সেই জায়গায় সামরিক শাসন যেভাবে বহাল থাকে, মানে সেটা পৃথিবীর ন্যাক্কারজনক ঘটনা। আমরা দেখেছি পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটাকে ইনক্লুড করার জন্য কেমন করে নির্মমভাবে, রক্তাক্তভাবে তাদের উপর যে পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়েছিল, সেটার বিচার কিন্তু আজও হয়নি, কেউ তাদের খুঁজতে যায়নি। তারপর আমরা আসি যে আমাদের মনে আছে যে আমরা ছোটবেলায় লিখতাম, আমাদের প্রাইমারি বা হাই স্কুল লেভেলে লিখতাম, আমরা যখন 52-এর কথা বলতাম, 71-এর কথা বলতাম, তখন একটা লাইন লিখতাম যে পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা বুঝেছিল আমাদের বাঙালি জাতির মেরুদণ্ড হলো আমাদের বুদ্ধিজীবী। আমাদের বুদ্ধিজীবীদেরকে তারা 14ই মার্চে হত্যা করেছিল, কারণ জাতির মেরুদণ্ড তখন থেকেই দুর্বল হয়ে যাবে। এরকম কথা লিখতাম। আমাদের আসলে সাংস্কৃতিক অবস্থাটা কি? আজকে এই শিল্পকলার আমন্ত্রণে কথা বলতে এসেছি। আমাদের যখন 90-এর গণ অভ্যুত্থান হলো, তারপর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হলো, তখন এই যারা ধর্মের রাজনীতি করে, যারা নারীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিককেও মনে করে না, সেই মানুষগুলো যখন ধর্মের নাম দিয়ে নারীদেরকে ঘরে ঢুকানোর ব্যবস্থা করছিল, ধর্মের নাম দিয়ে গান বাজনা নিষিদ্ধ করার চেষ্টা করেছিল কিছু মানুষ, তখন এই শিল্পকলা একাডেমি বিগত বছরগুলোতে যা করেনি, তার চাইতে শতগুণ স্পৃহা নিয়ে সারা দেশে ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেছে, এবং তারই অব্যাহতা এখনো, ধারাবাহিকতা এখনো চলছে। কিন্তু আমরা যেই কথাটা বলছি সেটা হলো যে আমাদেরকে আসলেই এই 54 বছর পর এখনো সূচনা যেমন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করতে চেয়েছিল, সেটাকে আমরা আদৌ উপভোগ করতে কি পারি?
আমরা তো সন্ধ্যার পর বেরোবো কিনা সেটা নিয়ে আমরা চিন্তায় থাকি। এই শিল্পকলা একাডেমির এটা নিয়ে কত জল্পনা কল্পনা হচ্ছে। এখানে আগের যারা ব্যবস্থাপনায় ছিলেন, শুধু এখানে নয়, আমাদের যে কালচারাল প্রতিষ্ঠানগুলো, আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, এই সবগুলো এতটা করাপ্টেড ছিল, এতটা দুর্নীতিগ্রস্ত ছিল যে অ্যামাজন প্রাইম কিংবা নেটফ্লিক্সের যে কোনো দুর্ধর্ষ মাফিয়া মুভির চাইতো ভয়ানকভাবে তারা দুর্নীতি করেছিল। আজ কি প্রয়োজন? আমরা সবাই আঙ্গুল তুলি, আমরা এর বিচার চাই, ওর বিচার চাই, রাষ্ট্রের শাসকদের বিচার চাই। আমার কাছে আজকে মনে হচ্ছিল এখানে আসার আগে যে আসলে আমি তো অতি নগণ্য একজন ক্ষুদ্র মানুষ, একজন সামাজিক কর্মী, আমি প্রতিবাদে সামিল হতে জানি শুধু। আজকে আমার এই জায়গায় কাদের থাকার কথা ছিল? আমাদের কোনো একজন বুদ্ধিজীবী, স্বনামের বুদ্ধিজীবী, আমাদের কোনো একজন বড় আলোচক, বক্তা, কিন্তু তারা কোথায়? সেই ৭১ সালে 14ই মার্চে তো আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন। তারপর কি এদেশে কোনো বুদ্ধিজীবী জন্মিয়েছেন? তারা মোহচ্ছন্ন হয়ে কখনো যখন যে রেজিম ছিল সেই রেজিমের ধারায় চলে গেছেন, তাদেরকে ফলো করেছেন, তাদেরকে অনুসরণ করে কেউ চুপ হয়ে গেছেন, কেউ মৃত্যুর ভয়ে, কেউ নিজেকে বিকিয়ে দিয়েছেন। তাহলে আসলে মুক্তিটা কোথায়? আমাদের বুদ্ধিজীবীরা তো নেই, আমাদের কোনো গায়ক নেই। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখেছিলাম যে আমরা যাদেরকে মনে করি না সোকল বুদ্ধিজীবী, সোকল সুশীল, আমরা যাদেরকে ভাবি যে র্যাপ এটা কোনো মিউজিক হলো, আমাদের সবার কণ্ঠ রোধ হয়ে গিয়েছে অনেক আগে, আমাদের কণ্ঠ বিক্রি হয়ে গিয়েছিল অনেক আগে। সে কারণে আমাদের র্যাপাররা বলে উঠে আওয়াজ উঠা বাংলাদেশ। তো আমাদের যখন এই রকম সাংস্কৃতিক স্খলন তৈরি হয়েছে, তখন আমার কাছে মনে হয় যে শিল্পকলার একটা বিশাল ভূমিকা আছে যেখান থেকে কাজ করতে পারে। সক্রেটিস সেই কবে বলে গিয়েছিল, নো দাই সেলফ। এত বছরও কি আমরা নিজেদের জানি না? জানি তো, আয়নার সামনে তো দাঁড়াই। আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখি? অপরকে শত্রু বলাটা খুব সহজ, রাষ্ট্রকে শত্রু বলাটা সহজ, রাষ্ট্র যারা চালায় তাদেরকে শত্রু বলা সহজ, কিন্তু আপনি যাদের সাথে থাকেন, বাস করেন, আপনার কমিউনিটি, আপনার কলিগ, তাদেরকে শত্রু বলাটা কি সহজ? আপনার যে উধস্থন, আপনার যে বস, তাকে শত্রু বলা সহজ? সহজ না কঠিন? নিজেকে শত্রু বলা সহজ না কঠিন? নিজের কাজের জবাবদিহিতা তৈরি করেন, নিজের প্রতিষ্ঠানের জবাবদিহিতা করেন। চীনা একটা প্রবাদ আছে, তুমি যখন আরেকজনের দিকে আঙ্গুল তুলিয়ে দাও, বাকি 3টা আঙ্গুল তোমার দিকে। এই যে আমরা আজকে যারা বাবা মা হয়েছি, পরিণত বয়সে উঠেছি, আমরা আমাদের সন্তানদের শেখাই তুমি তোমাকে দেখো, তুমি তোমাকে দেখো। অনেক বছর আমাদের সন্তানরা বড় হয়ে আসলে তাদেরকেই দেখেছে, বাবা মাকেও দেখেনি। কিন্তু আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখলাম যে আমাদের সন্তানেরা আমাদেরকে না বলে গলায় একটা আইডেন্টি কার্ড ঝুলিয়ে যুদ্ধে নেমে পড়েছিল। আমরা যাদেরকে ফার্মের মুরগি ভেবেছিলাম, সেই বাচ্চাগুলো আসলে আর অন্যায় অত্যাচার সহ্য করতে পারেনি। আকাশ সংস্কৃতির যুগে তারা জানে কোথায় কি হচ্ছে। সেই বাচ্চাগুলো কিন্তু পুলিশ তাদের ধরবে না সেজন্য আইডেন্টিটি কার্ড গলায় নিয়ে আসেনি। সে বাচ্চাগুলো এসেছিল, প্রাণ দিয়েছিল যেন তারা চিহ্নিত হয় তাদের মৃত্যুর পর তারা কারা ছিল। সেজন্য তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। তাহলে আমরা কি ভালো আছি? আপনি কবে শেষ নিজের জন্য সময় দিয়েছিলেন? কবে আপনার প্রেয়সীকে নিয়ে আনন্দ করতে গিয়েছিলেন? কবে আপনার সন্তানদের নিয়ে আপনি সমুদ্র সৈকতে কখনো আদৌ গিয়েছেন কিনা জানি না, এরকম একটা দেশে জন্মালে সেটা সম্ভব না। একটা জীবন শুধুমাত্র উপার্জনের পিছনে আপনি কাটিয়ে দিয়েছেন। আপনার ঘরের খাবারটা কেমন হবে? আপনি প্রতিদিন কেমন করে আপনার ঘরের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন? আর সেখানে একদল মানুষ, তারা একটা জীবন কাটাতে আসলে কতটা খাবার দরকার হয়, কত টাকা দরকার হয়, একটা জীবন কাটাতে কত জৌলুস লাগে। আমাদের দেশের সেই মুক্তিযুদ্ধের পর থেকে ধনিক শ্রেণী যারা এই রাষ্ট্রকে এখনো কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করছে, তারা শুধু নিজেদের সুবিধার জন্য গুম, খুন, হত্যা, লুট লণ্ঠন করে দেশটাকে শেষ জায়গায় নিয়ে গেছে। আজকে আমরা মব জাস্টিসের নামে যে কোনো জায়গায় যে কাউকে হয়রানি করি। কেন করি?
আমাদের আইনের শাসন নেই। কেন করি? আমাদের সংবিধান অনুযায়ী আমরা কাজ করি না। কেন করি? আমাদের রাষ্ট্রে গণতন্ত্র নেই। তাই আজকে কারো দিকে আর আঙ্গুল তুলে কোনো আহ্বান নয়, আমরা নিজেরা নিজেদের আহ্বান করি। দেশটা আমাদের, দেশটা আসলেই কারো বাবা মা চাচা চাচি খালা খালুর না। দেশটা আমাদের। আমাদের সন্তানদেরকে আগামী হাতে তুলে দেবার আগে তাদেরকে আমরা নৈতিকতা শেখাই, তাদেরকে আমরা সত্যতা শিখাই, তাদের কাছে আমরা আমাদের জবাবদিহিতা দেই, আমাদের কাজের জবাবদিহিতা দেই। তাহলেই আসলে একটা সুন্দর স্বাধীন একটা দেশ গড়ে উঠবে, যে রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতা থাকবে, যে রাষ্ট্রের মানুষ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তারা সমানভাবে পাবে। ধন্যবাদ। ধন্যবাদ জান্নাতুল মাওয়া আপনাকে। আমার একটা কথাই বারবার বুকে বেজে উঠছে, সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এবং জান্নাতুল মাওয়া আমাদের যেই কথাগুলো বলে গেছেন, সেই প্রত্যেকটা কথাই খুব শক্ত গলায় প্রতিবাদ করে কেউ দাঁড়িয়ে বলবে, সেই শক্তিটা আসলে গলায় এখনো হয়ে ওঠেনি। কিন্তু আমরা আশাবাদী, তারপরেও আমরা আশাবাদী। অনেক অনেক বৈষম্য নিপীড়নের পরে হয়তোবা কিছুটা সময় চলে গেছে, 2টা যুগ কষ্টের পরে, তারপর যখন আমাদের পূর্ব পাকিস্তানের ভাইয়েরা বোনেরা যখন শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়েছিল এবং তারপর আমরা স্বাধীন হয়েছি। যিনি জান্নাতুল মাওয়া বলেছেন আসলে কি স্বাধীন হয়েছি, এই প্রশ্নটাও রয়ে যায়। স্বাধীন হয়েছি বলছি, আত্মস্থ করছি, আনন্দ লাগছে, তারপরেও কোথাও যেন মাঝে মাঝে নিজেই প্রশ্ন করে বসি যে স্বাধীন কি, এটাই কি স্বাধীনতা? এরকম প্রশ্ন মাঝে মাঝে নিজেরাও করে ফেলি। কিন্তু তারপরেও আশাবাদী, আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। এই স্বাধীনতা, যেই বৈষম্যগুলোর কথা আমরা বাস্তববাদী ভাষায় তিনি বলে গেছেন, সেই কথাগুলো আমরা একটু একটু করে সেই পরিবর্তনগুলো দেখতে পাবো, সেই আশা রাখি। এবং সেই আশায় পরবর্তী আমাদের যিনি বক্তা আছেন, এবারের আমাদের মুক্তির মহিমা আয়োজনের যিনি সভাপতি, আজকে সভাপতির বক্তব্য প্রদান করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব এবং দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেনকে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ সূচনা, অসাধারণ উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রেখেছেন। স্বাধীনতা দিবসের সংজ্ঞা এবং তার ব্যাপকতা বিষয়, এইগুলি আসলে এত ব্যাপক, আমাদের আলোচক জান্নাতুল মাওয়া দীর্ঘক্ষণ আলোচনা করে গেলেন। আমি গভীর আগ্রহে আলোচনাগুলি শুনেছিলাম এবং আসলে সূচনা যেভাবে বলেছে আমিও আত্মস্থ করার চেষ্টা করেছি বা করছি। 54 বছর পরে আমরা কি স্বাধীনতা শব্দের মধ্যেই নিহিত আছি, না আমাদের সকল যে চাওয়া পাওয়া সেগুলো এক হয়েছে, সেটি আসলেই আমাদের এখনো আমাদের হিসাব মিলাতে হয়। আমাদের সম্মানিত পরিচালক মহোদয় বলে গেলেন নারী পুরুষের বৈষম্য। এ বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই যে বাণী, সেই বাণীর সার্থকতা এখনো আমরা খুঁজি। আমরা নো দাই সেলফ, জান্নাতুল মাওয়া বলে গেলেন, নিজেকে কতটুকু আসলেই জানি। যখন আয়নায় দাঁড়াই তখন আয়নায় প্রতিবিম্বকে আমাকে দেখতে পাই, নাকি আমার যে সহকর্মী, আমার যে প্রতিবেশী, আমার যে ভালো লাগার মানুষ বা আমার যে আশেপাশে যারা আছে তাদেরকে দেখি।
আমাদের স্বাধীনতার এই ব্যাপকতা, আমাদের এখন সময় এসেছে তার প্রকৃত অর্থ অনুধাবন করে আমাদেরকে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক ঐতিহ্য, সেটি কি বিগত সময়ে স্বাধীনতার পথে হেঁটেছে? বিশ্লেষণ করবেন আপনারাই, মূল্যায়ন করবেন আপনারাই। তবে এটুকু বলতে পারি, সেই অট্টালিকার ভিড়ে যে আমাদের সংস্কৃতি চর্চা, সেই সংস্কৃতি চর্চায় এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিহিত নেই। আমরা শিল্পকলা একাডেমির সংস্কৃতি এবং তার ঐতিহ্যকে শুধুমাত্র শহর কেন্দ্রিক সীমাবদ্ধ রাখিনি, আমরা এখন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আনাচে কানাচে। যেটি জান্নাতুল মাও বলে গেলেন, আমাদের শিল্পকলা একাডেমির যে ব্যাপকতা ইদানিং বৃদ্ধি পেয়েছে, আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই ব্যাপকতা আমরা আরও প্রসারিত করব, এই আমাদের অঙ্গীকার। সংস্কৃতির স্বাধীনতাকে আমরা প্রকৃত স্বাধীনতায় রূপান্তর করব, এই আমাদের অঙ্গীকার। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। 54 বছর পূর্বে যারা আমাদের এই একটি মানচিত্রের জন্য, আমাদের এই একটি লাল সবুজ পতাকার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে 24-এ যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের প্রতি বছরই শুধু স্বাধীনতার সময়ে স্বাধীনতার কথাটি বিশ্লেষণ করব, এই যেন আমাদের মাঝে বিরাজ না করে, আমরা যাতে এই ভাবধারা থেকে বেরিয়ে আসতে পারি, সেটি হোক আমাদের আজকের স্বাধীনতা দিবসের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব এবং দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন আপনাকে, এবং আপনার চমৎকার বক্তব্য এবং পাশাপাশি আমাদের যে অনুপ্রেরণা জাগিয়েছে আপনার কথাগুলো, সেগুলোর জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রথম পরিবেশনার জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমাদের শিল্প সংস্কৃতির একটু ছোঁয়া হয়তোবা দেখতে পাওয়া যাবে। আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, বাংলাদেশ, এই বিষয়গুলোই কিন্তু আমাদের অনেক বড় শক্তি। এবং এবারের আমাদের দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সমবেত যন্ত্রবাদন আমরা শুনতে পাব। আমি এক এক করে আমাদের শিল্পীদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তবলায় আছেন আমাদের সাথে দেবাশিস দাস ও তুষারকান্তি সরকার। আমাদের সাথে অক্টোপ্যাডের সহযোগিতায় থাকবেন কফিল উদ্দিন মাহমুদ। আমরা একটু করতালির মাধ্যমে সবাইকে অনুপ্রেরণা জাগাই। গিটারে আমাদের সাথে থাকবেন ফাহাল হোসাইন গোলন্দাজ। কিবোর্ডে আমাদের সাথে দেখতে পাচ্ছি, আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন নারায়ণ দেব লিটন। আমাদের সাথে দোতারায় যুক্ত হচ্ছেন জিয়াউল আবেদিন। বেহালায় আমরা দেখতে পাচ্ছি নীলাম্বরী শাড়ি পরে আছে জিনিয়া আফরিন। আমাদের সাথে মেলোডিকায় যুক্ত হচ্ছেন নূরে জান্নাত। পারকেশনে আছেন মোহাম্মদ জিলানি এবং এশরাজে আছেন আশিকুল ইসলাম। আমরা একটু করতালির মাধ্যমে আমাদের যন্ত্রবাদকদেরকে অনুপ্রেরণা জানাই। এবং এবারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যেই দ্বিতীয় পর্বের পরিবেশনা সমবেত যন্ত্রবাদন, সেই যন্ত্রবাদনের পরিবেশনা আমরা শুনব। এবং পরিবেশনা শোনার আগে আমার ঠিক এই মুহূর্তে একটা গানের দুটা লাইন মনে পড়ে গেল। একটা গানে বলা হয়, আমাদের দেশাত্মবোধক অনেক সুন্দর সুন্দর গান আছে, এর মধ্যে একটা গানের দুটো লাইন কেন জানি সব শিল্পীদের ভিড়ে দাঁড়িয়ে মনে পড়ে গেল। আমায় যদি প্রশ্ন করে কাব্যগীতির কোন দেশ, বলবো আমি বাংলাদেশ।
অসাধারণ, কি দারুণ সমবেত যন্ত্রবাদন, এবং বলতেই হচ্ছে যন্ত্রের সাথে সাথে যন্ত্রের সুরের আসলে যে প্রভাব বুকের ভেতরে, সেটা আমরা সবাই অনুভব করছি। এবং আমার মনে হয় যারা উপস্থিত আছেন দর্শক মণ্ডলী সবাই সুরের সাথে সাথে মনে মনে গানগুলোও গাইছিলেন। থ্যাংক ইউ, খুবই চমৎকার হয়েছে। এবং এবারে আমাদের আবৃত্তি করে শোনাবে, আবৃত্তি পরিবেশনার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি এনামুল হক জুয়েলকে। কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা, আমাদের বিদ্রোহী কবির লেখা বিদ্রোহী কবিতা আমরা শুনব কবি এনামুল হক জুয়েলের কণ্ঠে। অডিয়েন্স নাই তো, এই জায়গায় আসো, আমার ভিডিওটা ভালো করে। এটাই দেখবে মানুষ, বুঝতে পারছো? হ্যালো, পড়ছি প্রতিবাদের কবি, বিদ্রোহী কবি, যার লেখনী, যার লেখা, যার সৃষ্টি এখনো আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রাম, জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায়ে আমরা অনুপ্রেরিত হই, অনুপ্রেরণা পাই। সেই আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি শ্রেষ্ঠ সৃষ্টি বিদ্রোহী কবিতাটি আমি পাঠ করার চেষ্টা করব। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলুক গোলক ভেদিয়া, ক্ষুদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলুকেশে ঝড়কাল বৈশাখীর, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর। বল বীর, চির উন্নত মমশির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি মহাবীর, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দুল, আমি চল চঞ্চল থমকিতে ছমকি, পথে যেতে যেতে চমকিতে চমকি, ফিং দিয়া দেই তিন দোল, আমি চপলা চপল হিন্দুল, তাই করি বাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর, আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য,
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ, মন্থন বিষপিয়া, ব্যথা বাড়ি ধীরি। আমি ব্যোমকেশ, ধরি বন্দন হারা গঙ্গোত্রীর বলবীর, চিরোন্নত মম শির। আমি সন্ন্যাসী সুরসৈনিক, আমি যুবরাজ মম রাজ বেশে ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্নিশ। আমি বজ্র, আমি ঈশান, বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। বলবীর চির উন্নত মম শির। ধন্যবাদ। ধন্যবাদ কবি এনামুল হক জুয়েলকে। এবং এই চমৎকার আমাদের বিদ্রোহী কবিতা আসলে সবারই মনের ভেতরে একটা অন্যরকম উন্মাদনা, উত্তেজনার সৃষ্টি করে, যেটা আমরা মঞ্চেও পরিবেশনার মাধ্যমে দেখতে পেয়েছি। এবং এর পরের পরিবেশনায় আমি চলে যেতে চাই। এবারে আমাদের থাকছে একক যন্ত্রসঙ্গীত পরিবেশনা। এশরাজ, আশিকুল ইসলাম এবং তবলায় সহযোগিতা করছেন দেবাশিস দাস। সবাইকে একটু করতালির মাধ্যমে আমাদের যারা যন্ত্রশিল্পী আছেন তাদেরকে আবারও অনুপ্রেরণা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি।
চমৎকার চমৎকার যন্ত্রসঙ্গীত পরিবেশনা শুনছিলাম আমরা, এবং এরশাদ এবং তবলার যে আমরা একান্তভাবে সেই সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম, তারপরে আবারও ফিরে আসছি আবৃত্তি পরিবেশনায়। এবং এবারে আমাদের আবৃত্তি পরিবেশন করবেন কাজী বুশরা আহমেদ তিথি। তিনি দুটো কবিতা আমাদের আবৃত্তি করে শোনাবেন। উচ্চারণগুলো শোকের, আবুল হাসানের লেখা, এবং কবি সুজন হাজারীর লেখা কবিতা 1971, এক নবজাতকের প্রতিবেদন। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই পড়ছি আবুল হাসানের কবিতা উচ্চারণগুলি শোকের। লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না, হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না। কতগুলো রাজহাঁস দেখি, নরম শরীর ভরা রাজহাঁস দেখি। কতগুলো মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না, শিশুটিকে কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস? তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ? অনেক যুদ্ধ গেল, অনেক রক্ত গেল, শিমুল তুলোর মতো সোনার উপর ছড়ালো বাতাস। ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না, নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না। কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি, স্বাধীনতা দেখি। তবে কি আমার ভাই ওই স্বাধীন পতাকা? তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব? সুজন হাজারীর কবিতা 1971, এক নবজাতকের প্রতিবেদন। আর নেই ঘুমাবার অখণ্ড সময়, ওই শোনো ডেকে যায় আমার খোকা, জাগো বাহে। পাহারায় সক্রিয় ঘাতক রেখে কি করে ঘুমায় মানুষ? নিশীথে গোবর ল্যাপা উঠোনে হানাদার শত্রুদের পায়ের আওয়াজ টের পাই। খোকা আমার অবিরাম ডেকে যায়, জাগো বাহে। আদিগন্ত তিমির হননের গান। স্বপ্নভুক যুবকেরা শূন্যের অতলে স্বপ্নকে গেঁথে ফেলে, প্রত্যাশার আলোয় নড়ে চড়ে মহান একুশের হাত। স্পর্শের খচিত আকাঙ্ক্ষায় রাজপথে টুপ করে ঝরে পড়ে বিবর্ণ পালক। যুবকের দৃষ্টিতে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে, বিদ্রোহে ফেটে পড়ে স্বপ্ন ক্লান্ত যুবক। হৃদয় নিধারে স্পন্দিত স্বপ্নের গীত নীরবে সুর খোঁজে নিরাশায়। কোনোদিন স্বপ্ন দেখেনি সে, মাঝে মাঝে অনুভবে মেখেছে সূর্য তাপ। আলো ছুঁই ছুঁই করে স্বপ্নেরা হারায় কৃষ্ণ পক্ষে, তাই আজ নিঃসঙ্গে কেঁদে ফেলে আনন্দে। আভূমি প্রার্থনায় নত হয়ে বলে, জাগো বাহে। ক্রমশ জেগে ওঠে নাবালক সময়। ভাইয়ের হাতের আঙ্গুলে চেপে ধরা রাইফেলের গর্জন, বাতাসে বারুদের গন্ধ, বাঙালির রক্ত মাখা লাশ। মায়ের চোখে সামুদ্রিক লোনা জল। আলোকিত মহানগরের ঊর্ধ্বাকাশে পোয়াতি সময় প্রসব করে এক নবজাতক, নাম যার 1971। দারুণ দারুণ কাজী বুশরা আহমেদ তিথি। আমি এই কবিতার সাথে সাথে মনে হচ্ছিল আমরা সবাই যেন
চোখের ভেতরে আসলে প্রতিটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম। ধন্যবাদ আবারও আপনাকে। এবারে আবৃত্তি পরিবেশন করবেন শহীদ বুদ্ধিজীবী ABM আব্দুর রহিমের সন্তান ABM সোহেল রশিদ। তার নিজের লেখা কবিতা তিনি পড়ে শোনাবেন, বাবা ডাকতে চাই। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আজকে যারা অতিথি হয়ে এসেছেন, শিল্পকলার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন, এখানে যে কথামালা হলো সেটি আমাদের 18 কোটি মানুষের প্রাণের কথা। নানান প্রসঙ্গ এসেছে কথামালায়। কথামালায় বুদ্ধিজীবীর কথাও এসেছে। আমি সেই বুদ্ধিজীবীর সন্তান। আমার ধোয়া ধোয়া যে স্মৃতি, ভিতরে যে আবেগ, দেশপ্রেম, এগুলিকে পুঞ্জীভূত করে আমার কবিতার দৃশ্যপট আমি আঁকতে চেষ্টা করেছি। আমার কবিতার শিরোনাম বাবা ডাকতে চাই। আচ্ছা, বলবে আমায় বাবা ডাকতে কেমন লাগে? যখন চিৎকার করে ডাকি বুকটা আমার কেমন করে কাঁদে। পৃথিবীর সব তানপোড়া একসাথে বাজে। এমন ঝড়ো সুর কখনো শুনিনি আগে। কেমন করে ডাকতে হয় শিখিয়ে দেবে? সেই যে কবে 71-এর আগে ডেকেছিলাম, মনে কি আছে? বয়স আমার 4 কি 5, রাজারবাগের উল্টো দিকে শান্তিবাগের বাসা থেকে। স্বাধীনতা আনবে বলে বাবা আমার গেল চলে। মনে পড়ে 25শে মার্চের কালো রাতে বৃষ্টির মতো গুলি, ক্ষত বিক্ষত হাজার হাজার খুলি, একটা লাল সবুজ হলুদ রঙা পতাকা নির্জন রাতে উড়ছিল একা। শুধু এই অপরাধে, শুধু এই অপরাধে আম গাছটা ঝাঁঝরা হয়ে গেছে। কত মানুষ হয়েছে শহীদ, পুলিশ ব্যারাকে কতজন হয়েছে হত্যা। তা কি আমার মনে আছে? কচি আমগুলো মিশে গেছে পতাকার সবুজে। ভোরে সূর্য ফোটার আগে শহর ছেড়ে দল বেঁধে অজানার পথে আমার বাবা স্বাধীনতা আনতে গেছে। এক এক করে 9টি মাস গেল। মাঝে একটি সরকারি চিঠি এলো, জানালো পাকিস্তানের সেনাবাহিনী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হয়েছেন গ্রেপ্তার। আছেন তিনি তেজগাঁও 36 সেনা বন্দি শিবিরে। বাবা ডাকবো বলে সেখানেও গেলাম বারবার, কিন্তু ওরা বাবা ডাকতে দিল না আর। বাবা ডাকার তারিখ পড়ল 16ই ডিসেম্বর 1971। সারাদিন জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকলাম। কি যে উল্লাস, অপেক্ষার উচ্ছ্বাস। এক এক করে মানুষ আসছে, প্রজাপতির ডানায় সুখ নাচছে। এই প্রথম শুনলাম ভয়হীন গুলির শব্দ। মুহুর্মুহু শব্দে মৃত্তিকা জুড়ে ভাসছে আনন্দ। বিজয়ের পতাকা হাতে সবাই এলো। পাশের বাড়ির চাচা এলো, খালাতো ভাই আবু সাইদ এলো। যাদের ডাকে যুদ্ধ তারাও ফিরে এলো। কিন্তু না, বাবা এলো না। সেই থেকে শুরু
এখনো দাঁড়াই অপেক্ষা জানালায়, বাবা আসবে চুপি চুপি, মার্চ এলে খুঁজি, ডিসেম্বর এলে খুঁজি, স্মারক ডাক টিকিটে স্মৃতিসৌধে বদ্ধভূমিতে খুঁজে পাই বাংলা একাডেমির স্মৃতি ৭১ বইটির পাতা উল্টায়। আর বাবার রক্তে বানানো লাল সবুজের পতাকা উড়ায়। আমি শুধু একবার বাবা ডাকতে চাই, আমাকে কেউ শিখিয়ে দাও, আমি চিৎকার করে ডাকবো বাবা বাবা বাবা। ধন্যবাদ। দারুণ। আমরা শুনছিলাম শহীদ বুদ্ধিজীবী ABM আব্দুর রহিমের সন্তান ABM সোহেল রশিদের নিজের লেখা কবিতা বাবা ডাকতে চাই। এবং এই বাবা ডাকতে চাই চমৎকার কবিতাটার প্রতিটা লাইন আমাদের যেমন স্পর্শ করে গেছে, তার মাধ্যমেই আজকের আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের আয়োজন মুক্তির মহিমা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, অতিথিবৃন্দ, যারা কলাকৌশলী ছিলেন এবং মঞ্চে যারা যন্ত্রবাদক ছিলেন সবাইকে, যারা শিল্পী ছিলেন, আবৃত্তিকার ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং প্রত্যেকটা পরিবেশনা মনোমুগ্ধকর ছিল। আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম, শুনছিলাম। ধন্যবাদ আবারও সবাইকে। ইফতারের সময় হয়ে যাচ্ছে, তাই আর বিলম্বিত না করি এবং সব শেষে আমরা সেই গানের লাইন দিয়ে শেষ করতে চাই। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না।